মেদিনী বোধহয় সকালে উজ্জ্বল আভায় নিজেকে রাঙিয়ে নিয়েছে। স্তব্ধ রাত পেরিয়ে নতুন দিনের সূচনায় কর্মব্যস্ততায় প্রাম্ভিকতা এনে দিয়েছে। সময়ের সাথে সাথে পৃথিবী কলরবে মুখিয়ে উঠেছে ক্রমশ। তুবা জেগে উঠে দেখতে পায় আহফিন তার পাশে চেয়ারে বসে আছে। মাথা বিছানায় হেলে আছে বোধহয় নির্দ্বিধায় জানা দিতে। তার হাতটা ঘুমের ঘোরেও খুব শক্ত করে আঁকড়ে ধরে আছে, যেন এক সেকেন্ডের জন্য ছেড়ে দেওয়া যায় না এ হাত। অপর পাশের মানুষটাকে কঠোর আস্থা দেওয়ার এই হাত সর্বদা তৎপর। তুবা আধর চোখ মেলে তাকালো আহফিনের মুখশ্রীর দিকে, যেন ক্লান্ত পায় হয়ে ছেলেটা একটু আগে ঘুমিয়েছে। শিশির দুর্বার মতো স্নিগ্ধ শীতল সেই মায়াবী চেহারা। তুবা আর তাকিয়ে থাকতে পারে না। সে বুঝতে পারে এই ছেলেটা আস্তে ধীরে মন্থর বেগে তাকে অদৃশ্য মায়া বেড়াজালে ফাঁসিয়ে নিচ্ছে একটু একটু করে। এই জালের অন্তঃগহ্বরে নিকষ কালো আধার নাকি অন্যান্য এক জ্যোতি নিহিত আছে তা নিয়ে সম্পূর্ণ অজ্ঞাত সে। অনুচিত নিষিদ্ধ রাস্তায় আর হাঁটতে পারে না সে। দ্রুত উঠতে চাইলেও মনে হয়, কিন্তু মাথাটা ভার লাগছে খুব করে। ভেতরের যন্ত্রণাটা এক বিন্দু সংকুচিত নেই। তুবার নড়াচড়া দেখে আহফিনের লেগে আসা চোখ খুলে যায়। সে তুবার কপালে হাত দিয়ে চেক করে নেয় জ্বরের অবস্থা। শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে একটু বেশি। আহফিন চোখ ডলতে ডলতে এগিয়ে গিয়ে থার্মোমিটার আনলো। তুবাকে বলল, হা করো। তুবা অনিমেষ তাকিয়ে আছে। কি অবসাদগ্রস্ত মুখমণ্ডল ছেলেটার। ঘুমে যেন চোখ নিবু নিবু হয়ে আসছে। তবুও বুঝি তার জ্বরের মাত্রা জানার জন্য উদ্গ্রীব ছেলেটা। একটা মিহি অস্থিরতায় চলছে আহফিনের মুখাবয়ব ছুঁয়ে। এতটা আশাদের যত্ন বোধহয় তার হজম হচ্ছে না। ভেতরটা আশ্চর্যভাবে অশান্ত হয়ে উঠল। কঠোরভাবে শাসন করা মনটা কিছুতেই তার বারণ শুনছে না। কেন শুনছে না? মনের ওসব অশান্ত অস্থির অনুভূতিগুলি কি জানে তাদের ইচ্ছা বাসনা আকাঙ্ক্ষা সবটাই অবান্তর অসঙ্গত। কি হলো? হা করো তোবা। আহফিনের চোখের দিকে তাকিয়ে সে মুখ খুলল। থার্মোমিটার তার মুখে দিয়ে সময় দেখতে লাগলো। সুঠাম দেহের অতি সহজে নিজের দিকে আকৃষ্ট করে নিতে পারা মানবটা। তাপমাত্রা আছে একটু বেশি। থার্মোমিটার নিয়ে আহফিন ড্রয়ার খুলে ওষুধ ঘাঁটতে লাগলো। জ্বরের মেডিসিন খুলতে গিয়ে মনে হলো, ও শিট, ব্রেকফাস্ট তো করা হয়নি, মেডিসিনটা দিব কি করে। একটু থেমে আবার পেছন ফিরে তাকায় আহফিন। দুজনের চোখাচোখি হতেই তুবা লজ্জায় মাথা নুয়ে ফেলে। বড্ড অস্বস্তি বোধটা তাকে হঠাৎ অস্বাভাবিক করে তুলতে চাইছে। বিব্রত বোধে মেয়েটা বিছানার সাথে নুয়ে বসে আছে। আহফিন খানিক এগিয়ে এসে বলল, উঠে ফ্রেশ হয়ে নাও, দেখি কি করা যায়। তুবা এখন পর্যন্ত একটা কথা বলছে না। গলা দিয়ে তার স্বর বের হতে চাইছে না। আহফিন ওষুধের পাতা রেখে দরজা বন্ধ করে দিয়ে নিঃশব্দে চলে গেল। একটু পর ফিরে এলো দুটো ডিম পোচ নিয়ে। নাও, এটা খেয়ে ওষুধটা খেয়ে নাও। বাসায় বোধহয় ব্রেড নেই, নয়তো এনিওয়ে আন্টি এলে বলবো কিছু করে দিতে। নাও এবার এটা খেয়ে নাও। তোমাকে পুনর্বার ওভাবে বসে থাকতে দেখে কপাল কুঁচকে এলো তার। এবার খানিক বিরক্ত হচ্ছে সে। মেয়েটা নিজের প্রতি এতটা উদাসীন কেন থাকবে? এদিকে তার চিন্তা করে সে নিজেও যে অসুস্থ বোধ করছে, তার কি এই বোকা মেয়েটা বুঝতে পারবে? কি হলো তুবা? কি বললাম তোমায়? তুবা মিনমিন করে জবাব দিল, আমার খিদে নেই, টেনে দেবো একটা। আহফিনের মুখে এমন কথা শুনে তুবা কপালের চামড়া এক করে আনলো। কি বলল লোকটা? তাকে চড় দেওয়ার কথা বলল? লোকটা কি তার উপর অধিকার দেখালো এই মুহূর্তে? কিন্তু কেন? ভাবান্ত তুবা নির্নিমেষে নির্লিপ্ত। কি হলো? কি ভাবছো আমার দিকে তাকিয়ে? নাকি সুদর্শন মন কাড়া পুরুষকে চোখ দিয়ে খেয়ে নিচ্ছ? আহফিনকে দেখিয়ে তুবা মুখ ভেঙচি কেটে অন্যদিকে ফিরল বিরক্ত মুখে, যেন এই কথার মানে তার কাছে বোকামি নিরর্থক। একটা মানুষ কি করে নিজের প্রশংসা নিজে করতে পারে, তাও আবার এই ধরনের? তুবার চোখে মুখে সুব্যক্ত বিরক্ত ভাব টুপটাপ করছে। তার এহেন মুখভঙ্গি দেখে আহফিন ঠোঁট টিপে হাসে। টেবিলের কাছে গিয়ে প্লেটটা রেখে শান্ত গলা জিজ্ঞেস করবে, উঠবে নাকি বসে থাকবে? তুবাকে নিরুত্তর দেখে আহফিন যেন ফুঁস করে দম ছাড়ে। শান্ত অথচ কঠোর গলায় বলে, তুবা, তুমি বড্ড জেদি। এর ঔষধ কিন্তু আছে আমার কাছে। হুট করে যেন ডিম ডিম করে জ্বলা আগুনটা স্ফুলিত হলো। ঝাঁঝালো গলা জানতে চাইলো, কেন কেন করছেন আমার জন্য এগুলি? কিসের দায় আপনার? নাকি দয়া দেখাচ্ছেন? আপনার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, তবে কোন কারণে এত যত্ন দেখাতে আসেন? অন্য একটা মেয়ে যার সাথে আপনার কোনো চেনা জানা নেই, নেই কোনো সম্পর্ক নেই, তার জন্য এসব কেন করছেন? এত কিছুর পরও আহফিন শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। শরীরে তার অদ্ভুত মিহি হাসির আভা কিরণ দিচ্ছে। অতঃপর তুবার দিকে একটু ঝুঁকে ফিসফিসানি কণ্ঠে জানালো, কিছু কিছু সম্পর্ক আত্মার হয় তুবা, মাই সুইট হার্ট। আর তুবার সাথে আমার অমনি সম্পর্ক, অদৃশ্য এক সম্পর্ক। তুবা কী বলবে ভেবে পায় না। আহফিন তুবার গালে টুপ করে চুমু খায়। খেয়ে অবশ্যই মেডিসিনটা খেয়ে যেন না হয়।
তারপর সে চলে যায়। আর তুবা তখনও যন্ত্রের মতো বসে থাকে, শুধু সব যেন গুলিয়ে তাকে বিভ্রান্ত করা খেলায় মেতেছে। তুবা ফ্রেশ হয়ে এসে দেখলো আফিন শার্ট চেঞ্জ করছে। খালি গায়ে দেখতে অনেক সুন্দর, আকর্ষণীয় লাগে। এই শরীরের নিখুঁত ভাঁজ থেকে চাইলেও বুঝি চোখ সরানো যায় না। অন্যরকম অনুভূতিতে তলিয়ে যায় এই মুহূর্তে। নিজের অহেতুক আজে বাজে চিন্তায় চমকায় তুবা। তাড়াতাড়ি মাথা নিচু করে নেয়। কি করবে বুঝে উঠতে সময় নিচ্ছে। আফিন ঘাড় গড়িয়ে তুবাকে বিব্রত অবস্থায় দেখে বাঁকা হেসে উঠল। তার মস্তিষ্ক তাকে কিছু করতে বলছে। সে এগিয়ে গেল খালি গায়ে। তাকে আর চোখে ওভাবে আসতে দেখে তুবা হা করে তাকিয়ে আছে। এই লোকের মতিগতি বোঝা ভার। কি করতে চাইছে? আফিনকে এগিয়ে আসতে দেখে সে পিছিয়ে গেল। আরেক পা পিছিয়ে যেতেই আফিন তার হাত খপ করে ধরল। আর একটু হলে তো বাথরুমে চলে যেতে। আমার সাথে যাওয়ার ইচ্ছে নাকি? উইশটা কি ফুলফিল করব? আফিনকে বাঁকা ঠোঁটে হাসতে দেখে তুবার শরীর জ্বলে উঠল। দাঁত কিরমির করে বলে, আমার এখন বাসায় যাওয়ার সময় হয়েছে। আফিন তুবাকে দেয়াল ঘেঁষে দাঁড় করায়। এক হাত দেয়ালের ওপর রেখে গভীর দৃষ্টিতে তুবার চোখ মুখ দেখে। রাগলে তোমাকে লাল টমেটোর মতো দেখায় নাকি লাল টুকটুকে স্ট্রবেরির মতো? কোনটা সুইটহার্ট? সেটা আমার বিষয়, আপনার না। আমি যেহেতু তোমাকে দেখেছি সেহেতু এটা আমারও বিষয়। সরুন। তুবা আফিনের দিকে তাকিয়ে বলল, কাল রাতে আমি কিন্তু আপনার কথা শুনেছি। এখন আমাকে আমার মতো যেতে দিন। আফিন তুবার কথায় কান না দিয়ে নিজের মতো বলল, আচ্ছা তুবা, আমার সংস্পর্শ এলেও কি তোমার কোনো ফিলিংস হয় না? কিছুই কি অনুভব করতে পারো না তুমি? এবার কে বলবে সে নিজের সদ্য জন্মানো অমন অবান্তর অনুভূতিগুলি তো আর মিথ্যা নয়। তবুও যেন সব কিছুর ঊর্ধ্বে এক কিন্তু দেয়াল পাহাড় সম। কি উত্তর দেবে ভেবে বিচলিত হলো সে। সংশয় দ্বিধায় সে আফিনের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তাকে। আফিন একটু দূরে গিয়ে ব্যথা পাবার অভিনয়ে জানতে চায়, আউচ, বুকে ব্যথা কেন দিলে? তোমরা সব মেয়েরা কি শুধু ব্যথা দিতেই জানো? গভীর চমুখে আফিনের বলা কথাতেও তুবার রাগ হলো। সে আফিনের চোখে রাগান্বিত হয়ে দাঁত খিচে তাকালো। মনে মনে বলল, আপনার প্রতি আমার পিনপিন রাগটা একদিন দাউ দাউ করে জ্বলে উঠবে। অথচ ওর যন্ত্রণাদায়ক কথার এক কোনাও আন্দাজে নিল না মেয়েটা। তুবা ব্যাগ নিতে গেলে আফিন তার হাত ধরে আটকালো। কোথায় যাচ্ছ? এত কষ্ট করে যে আমি তোমার জন্য ডিম পোস্ট করে আনলাম, সেটা কি তোমার নানি এসে খাবে? আমার নানি এসে খাওয়ার দরকার নেই। আপনার ওটা আপনি খান। তা না হলে তো আফিন চৌধুরী যেতে দেবে না কাউকে। এই মুহূর্তে তোমার মনে হচ্ছিল লোকটাকে যদি চুলে ধরে টেনে উপরে উঠে আচ্ছা মতো কয়েকটা রামধলা দিতে পারতো তবে শান্তি লাগতো। তবে মুখে কিছু বলল না। ফের রাগে চোখের দৃষ্টি দিয়ে সে দ্রুত কোনোভাবে একটা ডিম মুখে দিল। তারপর আফিনের দিকে তাকালো। লোকটা ঠোঁটে আঙুল ঠেসে বোধহয় হাসছে। হয়েছে, এবার তো যেতে পারবো। ওষুধ খাওয়া তো হয়নি। এরপর বললেন আপনাকে খেতে। হোয়াট? তুবা ঔষধটা খেয়ে উঠতে গেলে আফিন তার কাঁধ ধরে ঠেলে আবার বসিয়ে দিল। তুবা তো এবার আহম্মক হয়ে পড়ে। উঁচু স্বরে বলে, আবার কি? লোকটা জবাব দিল না। তার দিকে কেমন নেশা ভরা চোখ নিয়ে তাকিয়ে আছে। তুবার অন্য কিছু ভেবে ভয় হলো। সে আফিনের চোখের দিকে তাকালো। আফিন হঠাৎ হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ল। তুবা পরিস্থিতি বুঝতে পারছিল না। আফিন নরম হাতে তার দুই গাল স্পর্শ করলো। আফিনের অমন চাহনি, এই এমন স্পর্শে কেউ কেঁপে উঠল সহসা। ভেতরের স্পন্দন অদ্ভুত রকমভাবে বেড়ে গেল। শরীরটাও কেমন বরফের মতো জমে আসছে। আফিন তার মুখটা নিজের দিকে এগিয়ে আনলো। তার ঠোঁটের পাশে লেগে থাকা ঘন কুসুমটার দিকে আফিন ঘোরভাবে তাকিয়ে আছে। আফিন মুখ বাড়িয়ে ঠোঁটে লেগে থাকা কুসুমটা শুষে নেয় নিমিষে। তুবা তখনই চোখ বন্ধ করে নিয়েছে। থেমে থেমে নিঃশ্বাস নিচ্ছে সে। আফিন ওভাবে খুব কাছ থেকে তুবাকে দেখতে লাগলো। তুবার গরম নিঃশ্বাসের স্পর্শ অনুভব করতে লাগলো। দুই চোখ এদিক ওদিক করে ঘুরিয়ে কেবল দেখতে লাগলো তুবাকে। তুবার ফোন বাজলে যেন ঘোর কাটে। দ্রুত আফিনকে সরিয়ে দিল সে। দৌড়ে সোফার কাছে থাকা টি টেবিলের উপর রাখা ব্যাগ থেকে ফোনটা বের করলো। তুষি কল করেছে। নিশ্চয়ই না খেয়ে বসে আছে মেয়েটা। নিজেকে স্বাভাবিক করলো। ফোন রিসিভ করে ক্ষীণ গলায় বলল, হ্যালো আপা, তুই আসবি না? তুবা ঢোক গেল আর চোখে একবার আফিনের দিকে তাকিয়ে ধীরে জবাব দিল, আসছি আমি। কল কেটে ব্যাগে ফোন রেখে পেছন ফিরল সে। আফিন তখনও এক হাঁটু গেড়ে বসেছিল ওখানে। ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসছিল লোকটা। তুবা ব্যাগ নিয়ে দ্রুত বের হয়ে গেল। তার ওভাবে দৌড়ে যাওয়া দেখে আফিন না হেসে পারল না। বিড়বিড় করে বলল, তোমার প্রতিটা স্পর্শ আমাকে শিউরে তোলে তুবা। ভয়ঙ্কর শিউরোহণ জাগে ভেতরে। কেন তুবা? দিন দিন তোমার গহীনে প্রবেশ করছি কি সম্পূর্ণ তোমার অনুমতি বিনা?
তুবা বের হয়েছে নিজের গন্তব্যে। আজ একটু তাড়াতাড়ি বের হয়েছে, কারণ তুষির ওষুধ কিনে নিতে হবে। সকালের ওষুধ শেষ, তাই তাড়াতাড়ি বের হয়ে পড়েছে। এদিক ওদিক তাকিয়ে প্রতিদিনকার মতো রনিকে খোঁজার অভিপ্রাতে মেয়েটা যদি পেয়ে যায়, সকল ধোঁয়াশা কেটে যদি একটু ফকফকে হয় সবটা। হাঁটতে হাঁটতে গলির মুখের চার দোকানে হঠাৎই রনিকে দেখতে পাওয়া যায়। গলায় রুমাল ঝুলছে, প্যান্ট হাঁটুর খানিক উপরে, শার্টের 3টা বোতাম খোলা, চোখে মুখে বকাটে হেয়ালি ভাব যেন সর্বদাই বিরাজ থাকে। হাসি খুশি মুখে ক্যারাম খেলছে বন্ধুদের সাথে। তুষের মতো রাগ জ্বলছে তুবার। সে প্রাণপণে দৌড়ে গেল, রনির কলার টেনে নিজের দিকে ঘুরিয়ে সর্বশক্তি প্রয়োগে ঠাস করে একটা চড় মেরে দেয়। আকস্মিক এমন ঘটনায় রনি তাল সামলাতে পারল না, রাগে তুবার দিকে তাকালো। তুবার চোখ দিয়ে আগুন জ্বলছে, উত্তপ্ত লাভার মতো উত্তাপ যেন চোখ দিয়ে ঝরছে। সেই প্রকার উত্তাপ বুঝি মুহূর্তেই একটা শান্তশিষ্ট পরিবেশকে কলরবে ঝলসে দেওয়ার ক্ষমতা রাখে। মেয়েটা ক্রোধে বড় বড় করে শ্বাস টানছে। এই ফোঁস করে নেওয়া নিঃশ্বাস বুঝি ভয়ঙ্কর দাবানলের উত্তাপ বৃদ্ধির প্রক্রিয়া। রনি সবাইকে চলে যেতে বলল। মুহূর্তে জায়গা ফাঁকা হলো। সে তীক্ষ্ণ চোখে তাকালো তুবার দিকে, দাঁত চেপে বলল, তুই থাপ্পড় ক্যারে মারছস তুবা? তুবা তখনও সন্তপদের মতো ফুঁসে যাচ্ছে আনমনে। ভেতরের ক্রোধ এখনও কমেনি তার। চোখের আগুনের তাপ এখনও আগের মতোই প্রবল উত্তাপের। সত্যি করে বল তো রনি, সেদিন ঠিক কি করেছিলে আমার সাথে? এতদিন পর তুবার এহেন কথায় ভ্রু চকলে কুচকানো আভাস দেখা যায় রনির মাঝে। গোপনে সংশয় ঢাকার কারণে তার ছেলের সাথে জানতে চায়। সবাই জানে তোর সাথে কি হয়েছে, আর তুই জানোস না? রনি গা ছাড়া ভাবে হাসছে। ওর এমন হাসি তুবার কাছে বিদঘুটে বৃষ্টি মনে হলো। চোখে মুখে বিতৃষ্ণা উঠল মেয়েটার। আচমকা রনির কলার চেপে ধরল সে, দাঁত কিরিমিরি করে বলল, তোর সাথে আমি মজা করতে না সত্যিটা জানতে এসেছি। এখন বল সেদিন কি হয়েছিল, সবটা বলবি। ছাড়, মানুষ দেখলে তোর অসুবিধা হবে। আর তুই জানোস না আমি তোরে কি করেছি? এইটা কোনো কথা কইলি তুই? রনি, আল্লাহ দোহাই লাগে তোকে, বল আমায় সবটা, সত্যিটা জানা আমায়। রনি একটু চুপ থাকলো, পুনরায় হেয়ালি করে জবাব দিল, আমি তোকে রেপ করেছিলাম। তুবা আরেকটা চর বসিয়ে দিল রনির গালে। এবার রনি ক্রোধের থাবায় ফেটে পড়লো বোধ হয়। গড়গড় করে পড়ল, আমি সেইদিন তোর নামে দুর্নাম ছড়াইছি, শুধু বদনাম। তোরে বিয়া করানোর শখ হয়েছে আমারে কইতে তুবা? আমি তোরে বিয়া করতাম, কিন্তু তুই তো আরেক বেটার লগে বিয়া করতে চাইছস, তাই একেবারে তোর বিয়া বন্ধ করে দিলাম। আর কোনো বেটা তোকে বিয়া করতে আইতো না। একটু থেমে রনি তুচ্ছ স্বরে বলল, তোর এই শৈলের দিকে আমার নজর না রে তুবা, আমি তোরে পছন্দ করি। চাইলে হেদিন হাসাহাসি আমি তোরে ধর্ষণ করতে পারতাম, কিন্তু করছি না, কারণ তোরে আমি বিয়া করতে চাই, তোরে আমি পছন্দ করি জান। তুবা কি বলবে কি করবে তা জানে না সে। পাথরের মতো তাকিয়ে আছে রনির দিকে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে তার। রনি কি বলতে চাইছে এই সহজ কথাটাও যেন তার মাথায় ঢুকতে চাইছে না। মস্তিষ্ক অনুভূতি সব যেন ফাঁকা ফাঁকা। তোর মনে নাই তোর অজ্ঞান কইরা আমি তুইরা আনছিলাম, পরে উইঠা কি দেখছস রে? তোর জামা কাপড় ছিঁড়া, শরীরে রক্ত, হাতে রক্ত, নখের আসর, খামসির দাগ, আর কি? তুবা, আমি চাইতাম তুই শুধু আমার হইবি। তোরে সারা দুনিয়াতে খারাপ বাইনাইয়া আমি আমার কাছে লইয়া আনতাম তোরে। এই রনি ছাড়া আর কোনো নাই যে তোর দিকে তাকাইব। দেখ এখন এইটাই হয়েছে, তুই একের অসহায়, অহন বিয়া করবি আমারে? হঠাৎ যেন সে স্তম্ভিত ফেরে পেল। রনিকে উমাদের মতো এলোপাথারি চর দিতে দিতে বলল, আমার জীবনটারে এমনভাবে শেষ করে দিছিস তুই। তোর জন্য আমার জীবনটা আজ এত অন্ধকারে। আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস রনি। কেন করলি এমনটা? কেন ধ্বংস করে দিলি আমায়? রনি কিছু বলল না, তুবাকে থামালোও না, যেন এসবে তার কিছুই যায় আসে না। আর তুবা চাইলে তাকে আরও আঘাত করতে পারে, তবুও তো কাছে আসে তুবা, তাকে ছুঁয়ে দেখছে। সে আনমনে হেসে হেসে জবাব দিল, অহন আমরা বিয়া কর তুবা, দেখবি সব ঠিক হইয়া যাইব। তোরে খুব সুখে রাখবাম আমি। তোর জন্যই আমি পবিত্র থেকেও পবিত্র না। কলঙ্ক লেগে গেছে আমার শরীরে, অপবিত্রতায় ডুবে গেছি আমি। আমার শরীরে একটা মানুষের ছোঁয়া ধেয়ে আছে প্রতিনিয়ত। রনি, আমার জীবনটা নষ্ট করে দিলি তুই। কেন করলি এমনটা? কি পেরে এসব করে? তোমার কথা শুনে রনির মাথায় আকাশ ভেঙে পড়ল। কান ছালাফালা করে উঠল তার। অস্থির হয়ে জিজ্ঞেস করলো, তুবা, তুবা কি কইস এগুলা? তুবা পাগলের মতো চেঁচিয়ে কাঁদছে শুধু। রনি উদ্গ্রীব হয়ে ফের জানতে চায়, তুবা কথা ক, তুবা তুই মাত্র কি কইলে এটা? তুবা আর কিছু না বলে দৌড়ে চলে যায়। রনি তুবাকে অনেক ডাকে, কিন্তু সে চলে গেছে। ধপ করে রনি মাটিতে বসে পড়ল বিড়বিড় করে, তুবা কি কইয়া গেলে তুই? আফিন আজ অফিস থেকে ফিরে এসেছে তাড়াতাড়ি। মাথার ভেতরে খুব যন্ত্রণা হচ্ছে।
এত চিন্তাভাবনা মস্তিষ্ক নিতে চাইছে না। আসার পর থেকেই রুমে বসে আছে চোখ বন্ধ করে। কলিং বেলের আওয়াজে আফিন ঘড়ি দেখলো। এটা তুবার আসার সময় নয়, আর ও তো রাতে আসবে। তবে কে এলো? আফিন নিচে নামে। দরজা খুলতে বিধ্বস্ত অবস্থায় তুবাকে দেখে চমকে উঠল সে। বুকটা মোচড় দিয়ে উঠছে তার। তুবার চোখ মুখ লাল হয়ে আছে, অদ্ভুত চাউনি, এলোমেলো চুল, নিস্তেজ দেহ আফিনকে হতবাক করে দিল। সে দ্রুত তুবার বাহুতে ধরল, জিজ্ঞেস করলো, কি হয়েছে? তুবা নীরব। আফিন আবার আস্তে করে বলল, কি হয়েছে তুবা? আরে ওকে? অস্ফুট চোখে তাকালো তুবা। চোখের সামনে আফিনের ব্যতিব্যস্ত চেহারাটা ভেসে উঠল। মুহূর্তে কি হলো কে জানে। এবার সে বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে উঠল। ওভাবে কাঁদতে দেখে আফিন চটজলদি টেনে তাকে বুকে জড়িয়ে ধরল। তুবা শূন্য শরীর ছেড়ে দিয়ে আফিনের টি শার্ট খামচে হু হু করে কাঁদছে। আফিন তুবাকে শক্ত করে জড়িয়ে ধরলেও সে নিচে বসে হাঁটু গুটিয়ে চিৎকার করে কাঁদতে থাকে। আফিন কিছু বুঝতে পারছিল না তুবা হঠাৎ এত করে কাঁদছে কেন। সকালেই তো ভালো গেল মেয়েটা, তবে কি হলো এই সময়ে? সে তুবাকে পাঁচকোলা করে তুলে নিয়ে উপরে উঠল। বিছানায় বসিয়ে তুবার সামনে এক গ্লাস পানি দিল। তুবা আপন মনে কাঁদতেই আছে শুধু। আফিন তার মাথায় হাত বুলিয়ে দিয়ে মুখের সামনে পানি ধরল। তুবা অল্প পানি খেয়ে চুপ হলো, শুধু শব্দটা বন্ধ হয়েছে, চোখের পানি নয়। আফিন তার পাশে বসে জিজ্ঞেস করলো, কি হয়েছে তুবা? তোমার প্রতিটা চোখের পানি আমাকে অধৈর্য করে তুলছে। প্লিজ আর কান্না না করে আমায় বলো কি হয়েছে। এমন দেখাচ্ছে কেন তোমায়? রনি বিষয়ে আফিনের কপাল কুঁচকে এলো। নিজ মনে অনেক কিছু ভেবেও নিল এই এতটুকু সময়ে। চোখে মুখ হয়ে ফুটে উঠল অন্যরকম এক আভা। চিন্তিত সুরে জিজ্ঞেস করলো, রনি কি করেছে সে? তুবা শুনে তাকিয়ে আছে। চোখের পাতা পড়ছে না তার, একটু নড়ছে কিন্তু তাও সন্দেহ। চোখে মুখে চিন্তা, গলাস্বর অস্থির আফিনের। সে আবারও বলল, তুবা বলো। তুবা নিস্তেজ বস্তুর মতো জবাব দিল, রনির সাথে আজ আমার দেখা হয়েছে। আফিন বোধহয় একটু চমকালো। কপালের মাঝে সরু দাগ আরও স্পষ্ট হলো তার। উদ্রেক হয়ে প্রশ্ন করলো, কি বলো? ও কি কিছু করেছে তোমায়? তুবা চুপচাপ। আফিন ধৈর্য হারিয়ে বিরক্ত হলো। তিক্ত গলায় তুবাকে নাড়িয়ে দিয়ে জানতে চাইল, তারপর কি হয়েছে তুবা বলো। সে আফিনের চোখের দিকে তাকিয়ে পানি ছেড়ে দিল। ঠোঁট উল্টে করুণ মুখে বলল, সে স্বীকার করেছে সেদিন রাতে আমার সাথে বাজে কিছু করেনি, শুধু দুর্নাম ছড়িয়ে আমার জীবনটাকেই শেষ করে দিয়েছে। চোখের পানি নিয়ে আচমকা পাগলের মতো হেসে উঠল তুবা। তার এই কথাতে আফিন তেমন অবাক হয়নি, কারণ সে এ ব্যাপারে অবগত প্রথম দিনই। আফিন শুধু তুবার গালে হাত রাখলো, মিহি গলায় বলল, তুবা আমার দিকে তাকাও। তার কথা তুবা কানে ঢুকলো কিনা কে জানে। চোখে পানি অথচ মুখে উদ্ভ্রান্তের মতো হাসি। সে অবস্থাতে সে জবাব দিল, রনি আমার জীবনটা শেষ করে দিল আফিন। তুবা শান্ত হও, তুমি আমার দিকে তাকাও প্লিজ। সে নিজের মতোই বিলাপ করছিল, বারবার ঘুরে ফিরে একই কথা। ওর এমন অস্বাভাবিক আচরণে আফিন বোধহয় নিজেকে শান্ত রাখতে পারল না। যখন সে ধমক দিল তখন তুবা বোধহয় কেঁপে উঠল। ভয় কিংবা অন্য কিছুতে হলেও সে তার চোখের দিকে তাকালো। আফিন শান্ত স্বরে বলল, তুবা প্রতিটা শেষ থেকে আবার নতুন কিছু শুরু হয়। কেন এত ভেঙে পড়ছো? হতে পারে এটাতে তোমার জীবন নতুন এক আলো পেল। জীবন আলো না অন্ধকার পেয়েছে আফিন। আমার জীবনটা রনির দুর্নাম আর আপনার ছোঁয়ায় নষ্ট হয়ে গিয়েছে। আফিন কী বলবে তা জানে না। এই কথার প্রেক্ষিতে উত্তর দিতে বুঝে সে আড়ষ্টতা অনুভব করছে। তাই তুবাকে একলা একটু সময় দিয়ে সে চলে গেল রুম থেকে। তার ভেতরেও দহন চলে, কিন্তু কেন? কোন কারণেই দহন? কিসের ভিত্তি এটা? রনি পাগলের মতো গেল তুবার বাসায়, গিয়ে চিৎকার করে ডাকতে লাগলো তুবাকে। শিরিন বেগম বের হয়ে এলেন তার ডাকে। চোখ মুখ কুচকে জিজ্ঞেস করলেন, তুই এই না আইসোস কে? রনি নাক টানলো। ঢোক গিলে শান্ত থাকার চেষ্টা করে উল্টো প্রশ্ন করল, খালা তুবা কই? আমার তুবা কই? ফুঁসে উঠলেন শিরিন। মৃদু রাগে বললেন, তোর তুবা? কওলা কইরা রাখছিলি নাকি তারে? সম্পদ পাইছস নি? খালা আমি তোমার লগে লাগতে আইসি না। আমারে ক তুবা কই? তুই কইলে আমার কন লাগবো? হ্যাঁ কই আছে? খালা আমার মাথা গরম হইতাছে কিন্তু। তুবা কই হেডা কও। তাহলে রাখা, আমি ঘর থেকে বডিটা লই আই, এক কোপে তোর ঘাত থেকে কল্লাটা আলোক কইরা দেই। সাপের মতো রেখে উঠল রনি। চোখ লাল হয়ে উঠেছে তার ক্রোধে। বৃষ্টির দিনও ঘামছে ছেলেটা। পারলে শিরিন বেগমকে এখানে ধরে ফেলে সে। দুজনের খুব তর্কাতর্কি হয়। একসময় তিনি বললেন, তুবা চাকরিতে গেছে, রাতের চাকরিতে গেছে। রাতের চাকরি মানে? কি কইতাছো তুমি? বোঝস না? তুই যেটারে জোর কইরা করছস হেইটা টাকার বদলে করতে গেছে। এখন বুঝছস? তুই জীবনটা একেবারে নষ্ট করে দিলে তুই। আমারে তুবা পাইছস না যে তোরে কিছু কইতাম না। তুই এতে যা, নাইলে হাসারি তোর মাথা আলগা কইরা ফেলমাম। যা কইতাছি।
রনি পাথরের মতো দাঁড়িয়ে রইল। শিরিনের কথাগুলি বারবার কানে লাগছে তার। শরীরটা হঠাৎই এত অবশ লাগছে কেন? এ তো হাত পা চেয়েও নাড়াতে পারছে না সে, যেন কোনো বল তাকে একেবারে অকেজো করে দিয়েছে। মনে ভেতর ঘূর্ণয়মানের মতো ঘূর্ণিপাক খাচ্ছে। হাসাই কি বড় ভুল কইরা ফেললাম? ঘন্টা 2-1 পর যখন আহফিন ফিরে এলো তখন পরিবেশ ঠান্ডা। একটু আগে বর্ষণ হয়ে গিয়েছে। এখন পরিবেশ স্নিগ্ধ, আবহাওয়া শিরশির করছে। আহফিনকে দেখলো তুবা বিছানায় গুটিসুটি হয়ে শুয়ে আছে। হাতের ট্রেটা টেবিলের ওপর রেখে তুবার পাশে বসলো সে। মাথায় আহফিনের স্পর্শ পেয়ে তুবা উঠে বসলো। পরিবেশ তো দেখছি ভীষণ শীতল। একটু আগে শ্রাবণ ধারায় পরের থমথমে অবস্থা। কি স্নিগ্ধ সতেজ। আহফিনের কথায় তুবা কিছু বলল না। অবসাদ মুখটা নিয়ে অন্য পাশে চেয়ে রইল কেবল। এদিকে আসো, ডিনার করবে। খেতে নেই, খাবো না আমি। তোমার খেতে হবে না, আসো আমি খাইয়ে দিচ্ছি। আহফিনের মুখ থেকে এমন একটা কথা শুনে হা করে তাকিয়ে রইল তুবা। এমন কথা কখনো আশা করে না সে। কিন্তু কি হলো, আসো। এই লোকটা কেন তো মায়া দেখাতে আসে তাকে? কিসের টান তার, কিসের দায়বদ্ধতা তার যত্ন নেওয়ার? আহফিন আর ডাকলো না তুবাকে। ভাতের প্লেটটা হাতে নিয়ে এক লোকমা খাবার তুলে দিল তার মুখে। তুবা তখনও বিস্ময়ে তাকিয়ে দেখছিল তাকে। ভেতরে কিছু একটা চলছে তার। এই অনুভূতি, এই ছুটে চলার নাম কি? কোন অনুভূতির রেশ ধরে ছুটছে সে? হা করো। 2বার বলার পর তুবা মুখ খুলল। আহফিন হাসি দিয়ে তার মুখে ভাত তুলে দিল স্নেহ নিয়ে। তুবা লোকমা মুখে নিচ্ছে আর অবাক হয়ে তাকিয়ে আহফিনকে দেখছে। তার এমন তাকানো যে আহফিন বুঝতে পারছে না বা কারণ ধরতে পারছে না এমন নয়। সে মনে মনে হাসছে। আমাকে তোমার পছন্দ? আচমকা এমন প্রশ্নে ভরকালো বোধহয় মেয়েটা। মিয়ে গেল যেমন। আহফিন তুবার উত্তরে আশা করল না। তুবা, তুমি এখনও বাচ্চাটি আছো। তোমার মাঝে শিশুর মতো আরেকটা মানবী আছে। এমনিতেও মেয়েদের অনেক রূপ দেখা যায়, তবে এই তুবাকেও ভালো লাগে আমার। তুবা হা করে দেখছে তাকে। তাকে খাইয়ে দিতে দিতে আহফিনের অতীতের কথা মনে পড়ে গেল। আকস্মাৎ অতীত মনে হতেই ভেতরটা কেমন জ্বলে উঠল তার। ভারী কিছু অনুভব করলো সে। একবার ভাবলো উঠে যাবে তাকে না খাইয়ে, কিন্তু কী ভেবে যেন তুবাকে সবগুলি ভাত খাইয়ে হাত ধুয়ে নিল। তুবাকে আজ সে বিরক্ত করতে চায় না, তাই ল্যাপটপ নিয়ে বসে পড়ল সোফায়। তুবা আর চোখে দেখলো তাকে। বুঝতে পারলো না লোকটার হয়েছে কি। লোকটার এমন অদ্ভুত আচরণের কারণে তাকে চিনতে অসুবিধা হচ্ছে তার। সেও আর কিছু না বলে শুয়ে পড়ল পাশ ফিরে। চোখ গুলিতে রাজ্যের ঘুম দেখা দিচ্ছে। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। রনি রাস্তায় বসে আছে। বৃষ্টির সাথে সাথে তার চোখেও পানি ঝরছে। ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছে। হাতে থাকা মদের বোতলটায় আবার চুমুক লাগালো। মাথার কণ্ঠে বলল, তুবারে, আমি তোরে ভালোবাসি। তুবা কই তুই? আমার বুকটা জ্বলে যাইতেছে রে। আমার কষ্টটা তুই দেখলি না তুবা? কই তুই তুবা? জোরে চিৎকার করে রনি আবার মদের বোকর মুখে ধরল। আল্লাহ, আল্লাহ গো, এত বড় ভুল আমারে দিয়া কি কইরা করাইলা? নিজের দোষে নিজের ভালোবাসা হারাইলাম আমি। কি করলাম এইটা? আল্লাহ, আমারে আটকাইলে না ক্যারে? ক্যারে আমারে রাগটা কমাইলে না তুমি? ক্যারে আল্লাহ, ক্যারে? রাস্তায় হাত বাড়ি দিতে দিতে কেঁদে উঠল রনি। নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছে তার। কাঁদতে কাঁদতে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, তুবা, তুবারে, আমার তুবা। রাত 12টা বেজে 17 মিনিট। আহফিন অফিসের কাজ শেষ করে ল্যাপটপ রাখলো। বিছানায় তাকিয়ে দেখলো তুবা ঘুমিয়ে গিয়েছে। আহফিন স্লান হেসে ল্যাপটপ রেখে এগিয়ে গেল বিছানায়। ঘুমতো তুবার মুখটা তার বুকে খিলখিল করা ঢেউ তুলে দিচ্ছে। আহফিন তার গায়ের চাদর টেনে দিয়ে কপালে আলতো চুমু দিল। তুবার পাশে এক হাত রেখে নিজে বিড়বিড় করলো, আমার প্রশান্তি হবে তুবা। কষ্ট দুঃখের মাঝে দিন গেলেও সময় থেমে থাকে না। দিন দিনের মতোই যেতে থাকে। সবাই কারো বন্ধু নয় যে থেমে থাকবে। সে তো নিজের গতিবেগে চলা এক প্রক্রিয়া। আহফিনের প্রতি দুবার পিনপিনের রাগটার পাশাপাশি আলাদা এক অনুভূতি জন্মেছে। কেমন যেন একটা টান অনুভব করে লোকটার প্রতি। তার সামনে আসলে সে নাম না জানা অনুভূতিকে হারিয়ে যায়। অদ্ভুত ভালো লাগা কাজ করে। ইদানিং এটা খুব খেয়াল করছে সে। এই তো সেদিনই গিয়ে দেখতে পেল আহফিন মদ খেতে খেতে একদম নাজেহাল অবস্থা, ফ্লোরে নিথর হয়ে পড়েছিল। এ দৃশ্য চোখে তুবার ভেতরটা সহ মুচড় দিয়ে উঠেছিল। চোখের কোণায় 1-2 ফোঁটা পানিও জমেছিল কষ্টে। সেদিন থেকে আরও বেশি করে টান অনুভব করে আহফিনের প্রতি। এরপর মানুষটা তাকে কিছু বলতে চেয়েও বলেনি। তুবাও জোর দিলও না এতে, কারণ মানুষটাকে তার আলাদা রকমভাবে ভালো লাগে। মানুষটার কাছাকাছি গেলে সেই অনুভূতি হয়। সেই উথাল পাতাল ঢেউ সহস্র সাগরের ঢেউ হতে থাকে সঙ্গপর্ণে। এসব ভাবতে ভাবতে আয়নার সামনে বসে তুবা হেসে উঠল। আজ অনেক দিন পর সে চোখে কাজল দিয়েছে। নিজের মৃগনয়নার চোখগুলিকে কাজল কালোয় সাজিয়ে তুলেছে সানন্দে। কী ভেবে যেন তুবা আবার হেসে উঠল। কেন হাসলো? কি আছে হাসিতে?
আপা তুমি কাজল দিয়েছো? তুবা পেছন ফিরে তাকালো। তুষির কথায় সে মুচকে হাসলো। এগিয়ে গিয়ে তুষিকে এনে হাঁটু পেতে নিচে বসতে বসতে বলল, কেন, তোর বোনকে ভালো লাগছে না? এতই অসুন্দর তোর বোন? তুষি আদরে গদগদ গলায় বলল, আরে আমার বোনকে পরীর চেয়ে বেশি সুন্দর লাগছে বলেই তো বলছি। আমার তো এখন ভয় হচ্ছে পরি না তোমাকে তুলে নিয়ে যায় সিংহায়। তুবা হেসে উঠল বোনের কথায়, সাথে তুষিও হাসলো। আবেগপ্রবণ গলায় তুষি বলল, আপা তুমি কতগুলো মাস হাসো না বলো তো? তুবা হাসির মাত্রা কমিয়ে আনলো নিনিমেষে। ধেয়ে আসা জীবনের গতি চিন্তায় ব্যস্ত হয়ে পড়ল সে। তুষি প্রফুল্ল চিত্রে বলল, জানো তোমার হাসি দেখার জন্য আমি কত অপেক্ষা করি আপা। তুমি হাসলে আমার সব কষ্ট দূর হয়ে যায়। তখন মনেও হয় না যে আমার ভেতরও আক্ষেপ আছে। তুষির মুখে এমন কথা শুনে তুবা তাকে জড়িয়ে ধরল, গালে কপালে আদরের মিশ্রণ দিল। সে জানে এই মেয়েটা তাকে নিজের চেয়ে বেশি ভালোবাসে। সেও চেষ্টা করে তুষিকে নিজের সবটা দিয়ে ভালোবাসতে। তাদের মাঝে আত্মার সম্পর্কটা এতটাই গভীর আর স্নেহ মমতার। তুষি আমার লক্ষ্মী বোনটা, আমার আদরের বোন, একদম চিন্তা করিস না, আল্লাহ সব ঠিক করে দিবে খুব তাড়াতাড়ি। আপা একটু দাঁড়াও, তুবা সরু ভাজে প্রশ্ন করলো, কেন তুষি? তুষি হুইল চেয়ার টেনে হালকা গোলাপি কালার লিপস্টিকটা আনলো। চিপ খুলতে খুলতে বলল, এদিকে আসো। কেন বলবি তো? আরে আসো না। দেখ তুষি পাগলামি করিস না, আমি কিন্তু এখন এসব দেব না। আরে তুমি আসোই না। তুষি যাও তাহলে, তোমার সাথে রাগ করেছি আমি। তুবা হাসলো, এগিয়ে গিয়ে বসলো তার কাছে। গাল টেনে আহ্লাদি গলায় বলল তুবা, ওরে বাবারে আমার সোনা বোনটা খুব রাগ করে ফেলেছে। আচ্ছা এই নে বসেছি, এবার যা খুশি কর। তুষি দাঁত বের করে দিয়ে হাসলো। অতপর তুবা ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিকটা দিয়ে দিল। তুষি নিজের বোনকে দেখে প্রশংসা পঞ্চমুখ। তুবা হেসে তুষির নাক টেনে ধরলো। ওপাশ থেকে শিরিন বেগম দুই মেয়ের ভাব দেখে আনমনে হেসে উঠলেন। তুবার সুন্দর মায়াবী মুখটার দিকে অপলক তাকিয়ে রইলেন তিনি, যেন হাজার চিন্তায় মগ্ন হলেন। আমা কিছু বলবে? তুবার প্রশ্নে শিরিন বেগম মুখের ভাব ভঙ্গি ঠিক আর কঠিন করে ভেতরে ঢুকলেন। কইতেছি ঘরে চাউল তো শেষ হইয়া গেছে, বাজারও তেমন নাই। আচ্ছা আমি আসার সময় নিয়ে আসবো। তুষি বলল, আপা আসার সময় আচার এনো। আচ্ছা আনবো, গালে আদর করে বলল তুবা। তুবা ব্যাগ নিয়ে চলে যাবার সময় শিরিন বেগম বললেন, সাবধানে যাইস। তুবা পেছন ঘুরে তাকালো শিরিনের দিকে। তিনি ততক্ষণে চোখ সরিয়ে নিয়েছেন তার দিক থেকে। সেটা খেয়াল করে ম্লান হেসে বের হলো তুবা। তুবা যাওয়ার পানে এক ধ্যানে তাকিয়ে আছে শিরিন। তিনি ভাবতে লাগলেন, কি ভাগ্য নিয়ে এসেছে, কতটা কপাল পোড়া হলে এমন কথা বলতে হয় তাকে এই কাজে যাওয়ার সময়। বুক ভার হয়ে চোখ ফেটে ক্ষণে কান্না চলে আসে ওনার। সেদিনের পর থেকে রনির আবার দেখা মেলে না। হুট করে আবার মিলিয়ে গিয়েছে সে। ছেলেটা অদ্ভুত রকমের পাগল। এভাবে আড়ালে থাকতে থাকতে হঠাৎ একদিন সে আবার না জানি কোন দুর্ঘটনা ঘটায়। ভয় হয় তুবার। সে এত ভয়ের মাঝে আফিনকে মনে করে। হেসে ওঠে সে। আজ দেখলে কি বলবে মানুষটা? অবাক হবে নাকি স্বাভাবিকভাবে নেবে? এর আগে কখনো এভাবে সামনে পড়েনি ওনার। এতটা জড়তাও কাজ করছে ভেতরে। রিকশায় বসে বসে কি যেন ভাবতে থাকলো তুবা। কলিংবেল বাজাতেই ফাহিমা আন্টি খুলে দিলেন দরজা। তুবাকে দেখে তিনি মিষ্টি করে হাসলেন। আজ কতদিন পর আপনাকে দেখলাম আন্টি। হ্যাঁ মা, তোমাকে অনেকদিন পর দেখছি। ভেতরে আসতে আসতে তুবা হাসি মুখে জানতে চাইল, কেমন আছেন আন্টি? ফাহিমা আন্টি চমৎকার হাসি ঝুলিয়ে জবাব দিলেন, ভালো। তুমি কেমন আছো মা? আলহামদুলিল্লাহ। বসো। আফিন বাবা একটু বাহিরে গেল কি যেন দরকারে। তুবা আর কিছু বলল না, হাসি বিনিময় ব্যতীত। ঘড়ি কাটা 7টায় আহফিনের গাড়ির আওয়াজ পাওয়া গেল। তুবা মুচকি হেসে তার জন্য অপেক্ষা করছে রুমের ভেতর। তাড়াহুড়ো করে আসছিল আহফিন। তুবাকে দেখে থমকে গেল সে হঠাৎই। এক মুহূর্তের জন্য মনে হয় নিঃশ্বাস থমকে গেছে তার। পা আর বাড়াতে পারল না। সেখানে আটকে রইল অদৃশ্য বলয়ে। তার চোখ গুলির পাতা নড়ছেই না যেন। সামনে থাকা মোহিনীর দিকে অদৃষ্টে তাকিয়ে আছে। তুবা তার দিকে তাকিয়ে মুচকে হাসলো। কাজল কালো চোখগুলি বুকের ভেতরে ছুরির মতো আঘাত করছে আহফিনের। গোলাপের পাপড়ি নেয় গোলাপি ঠোঁটগুলি তাকে বড্ড টানছে। আহফিনের শ্বাসরুদ্ধকর অবস্থা। তার এমন হাল দেখে তুবা এবার না হেসে পারল না। তুবার হাসি দেখে আহফিনের মস্তিষ্কে যেন কাজ করা থামিয়ে দিয়েছে। কাজল কালো চোখগুলি আরও ছোট ছোট হয়ে কালো রঙ্গিমা ঢেকে গেছে। ঝিম ধরে আসছিল মস্তিষ্ক। মাথা ঝাঁকিয়ে চোখ বন্ধ করলো অনিমেষে। আবার তাকালো তুবার পানে। নেশাতুর চোখগুলি নিয়ে ধীর গতিতে এগিয়ে গেল তুবার দিকে। বুকের ভেতর তখন তোলপাড় ঝড়। তুবা এবার লজ্জা পেল। মুচকে হাসিটা থামিয়ে বিড়বিড় করে প্রশ্ন করলো, কি দেখছেন? আফিন ঢোক গিলল। বড় করে চোখের পাতা ফেললো সে। এখনও চোখের মোহতা তার কাটেনি। আগে সে ঘোরেই বলল, তুমি তুভাই তো নাকি তার যমজ বোন?
তুই এবার খিলখিল করে হেসে উঠল। লজ্জার সংশয় কিছু নেই সেই প্রাঞ্চল হাসির মাঝে। আফিন তখনও নিজের ঘর থেকে ফিরতে পারেনি। সে আচমকা তুবার গালে হাত রাখলো, বৃদ্ধাঙ্গুল দিয়ে তুবার গালে হাত ঝুলিয়ে দিল মোহাচ্ছন্ন অবস্থায়। তুবার মাথা এগিয়ে এনে গভীর ভালোবাসায় দিল কপালে, তারপর বুকের গহীনে শক্ত করে জাপড়ে ধরল। কেন যেন তার চোখগুলি চিকচিক করে উঠছে। আফিনের এমন কাণ্ডে তুবা হতবাক। শান্ত হয়ে মাথা পেতে রেখেছে আফিনের বুকে। কি শীতল বুক, এতটা প্রশান্তি, এতটা হর্ষ। আফিন তুবাকে তুলে আবারও চুমু দিতে লাগলো কপালে। অন্য হাতে তুবার আরেক গালে স্পর্শ করলো। আফিনের দুই হাতের তালুতে তুবার মুখ খুশরি আরও বেশি মায়াবী লাগছিল, আরও আকর্ষণীয় ঠেকছিল। তুবার ডাগর ডাগর চোখগুলি তাকিয়ে আছে আফিনের চোখের দিকে। লজ্জা, দ্বিধা, সংশয় দূরে ঠেলে ঘোরের বশবর্তী হয়ে মুখ ফুসকে বলে ফেলল, কি দেখছেন আফিন? আমার চোখের তৃষ্ণা মেটাতে দাও তোমার ওই কাজল কালো চোখের গভীরতা তাকিয়ে থেকে। যদি পারতাম ওই চোখ বুকের ভিতরে লুকিয়ে রাখতাম, আমার সাধ্য নেই। তাই তোমাকে চোখের সামনে রাখতে চাই আজীবন। লুকিয়ে রাখতে না পারি, সামনে রেখে দেবো যত্ন করে। আজ দুবার কি হলো কে জানে, কোনো মতেই যেন সে ঘোরাচ্ছন্ন অবস্থা থেকে বেরোতে পারছে না। চোখে মুখে অদ্ভুত ভ্রম খেলা করছে। কণ্ঠে গভীরতা ঢেলে প্রশ্ন করলো তুবা, আমি কি সারা জীবন আপনার কাছে থাকবো আফিন? একই অনুভূতিতে তলিয়ে যাও আফিন মেঘাচ্ছন্ন অবস্থার জবাব দিল, হ্যাঁ। যদি না থাকি? জোর করে রাখবো। জোর করে কি রাখা যায়? হ্যাঁ, চাইলেই পারা যায়। আমার চোখের তৃষ্ণা নিবারণের জন্য হলেও তোমাকে আমি বেঁধে রাখতে রাজি আছি। দরকার পড়লে সারা জীবন বেঁধে রেখে হলেও এই প্রশান্তি অনুভব করতে আমি রাজি থাকবো। তুবা হুট করে আফিনকে স্বেচ্ছায় জড়িয়ে ধরলো। কেন ধরলো তা জানে না, তবে নিজেকে আটকে রাখতেও পারছিল না। আজকাল অনুভূতিগুলো বড্ড অবাধ্য হয়েছে। তারা কিছুতেই তার লাগামে থাকতে চাইছে না। কোনো কিছুতেই তাদের দমানো যায় না। সেগুলি এখন বেহায়া, বেপরোয়া হয়ে উঠেছে। মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াতে চায়। দূর থেকে দূরান্তরে ছোটার প্রয়াস তাদের। তারা শুধু আফিনকে চায়। এই অবাধ্য অনুভূতিগুলোর মূল বুঝি তাকে ঘিরেই। তুবাকে শক্ত করে আগলে নিল সে। তার মাথায় ঠোঁট স্পর্শ করলো যত্ন সহকারে। বিড়বিড় করলো, তোমাকে এভাবে জড়িয়ে ধরে আমি শত শত বছর পাড়ি দিতে চাই। আমার বুক হিম করার জন্য হলেও তুবার শীতল পরশ চাই। তুবা চোখ বন্ধ করে নিল, মনে মনে বলল, আমিও আপনার এই শীতল বুকে মাথা রেখে নিজের দুঃখ ভুলতে চাই আফিন। তবে সেটা কি আদৌ সম্ভব? তুবা তাড়া দিচ্ছে তুষিকে তাড়াতাড়ি তৈরি করিয়ে দিতে। ডক্টর দেখানোর সময় হয়ে গিয়েছে। 1 মিনিট দেরি করলেও সিরিয়াল সবার লাস্টে চলে যাবে। তুবা না খেয়ে তুষিকে নিয়ে বের হয়ে গেল। শিরিন বেগম যেতে চাইলে তুবা বলল, আম্মা তোমার যেতে হবে না, আর ওখানে দেরিও হতে পারে। তুমি বাসায় থাকো, চিন্তা করো না, আমরা তাড়াতাড়ি চলে আসবো। তুষিকে নিয়ে তুবা বের হয়েছে। আফিন বলেছিল আসবে। তুবা না গেলেও তাকে না আসার রাজি করাতে পারেনি। পরে নিজেই ফোন করে বলল তার কাজ পড়ে গেছে। তুবা মনে মনে খুশি হলো। না হলে তুষিকে কি বলতো সে, কি বলে পরিচয় করাতো? হুইল চেয়ার ধরে তুষিকে নিয়ে যাওয়ার সময় গলি থেকে অনেক দূরে হঠাৎই রনির সাথে দেখা হয়ে গেল। ভয়ে তুবার কলেজা শুকিয়ে গেছে। আবার কোনো অঘটন ঘটতে চলছে নাকি? এটা কি বিপদের সংকেত? রনিকে দেখে তুবার স্বাভাবিক মনে হলো না একদমই। ফলশ্রুতিতে ভয়টা জোরালোভাবে জেঁকে বসলো মনে। তুষি ঘাড় কাত করে তুবাকে দেখলো, কিন্তু কিছু বলল না। তুবা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, তুই এখানে কি? পথ আটকে দাঁড়িয়েছিস কেন? রনি কিছু বলল না, শুধু লাল ফোলা চোখগুলি তুবার ওপর নিক্ষেপ করলো। দেখতে কেমন নেশাখরের মতো লাগছে, গা থেকে বাজে গন্ধ বের হচ্ছে। ভয়ে ঢোক গেল তুবা। কিছু বলার জন্য উদ্যত হলো সে, আর তখনই